টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ দুটো বিষয় আমরা নির্ধারণ করেছি, জানি না কতটুকু আলোচনা করতে পারবো, তবে খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়। প্রথমটি যেটি হচ্ছে যে আইএসের গ্রেপ্তার অভিযান। 1798 সালের এলিয়েন এনিমিজ অ্যাক্ট আদালতের মুখোমুখি। এটা আমরা গতকালকে আমাদের আলোচনায় রেখেছিলাম, কিন্তু করতে পারিনি বলে আজকে আমরা নিয়েছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় দর্শক, এর বাইরেও তো আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি ইরশাদ সামি। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও স্বাগত এবং আপনাকে সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এই জন্য আমরা ঋদ্ধ। তা আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে এই যে 1798 সালের এলিয়েন এনিমিজ অ্যাক্ট, প্রায় 227 বছর আগের একটি আইন, যেটিকে খড়ক বা শিখণ্ডী করে বর্তমান প্রশাসন বা প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসী নাম দিয়ে বা যারা অপরাধ করেছে তাদেরকে বিতরণ করবার জন্যে যে আইসকে দিয়ে ধরপাকড় শুরু করেছে, গ্রেপ্তার শুরু করেছে, এইটি কতটা যৌক্তিক সেটা আমরা আলোচনা করতে যেয়ে দেখছি যে বিষয়টি আদালতের মুখোমুখি হয়েছে। ইতোমধ্যে আপনিও জানেন, আমরাও জানি যে মেরিল্যান্ডের বিচারক স্টিফেনি তিনি ইতিমধ্যে একটি রায় দিয়েছেন এই গত বুধবারে, পরশুদিন, যেটা দিয়েছেন যে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে গত মাসে এলিয়েন এনিমিজ অ্যাক্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরে নির্বাসিত ক্রিশ্চিয়ান নামে 20 বছর বয়সী ওই ব্যক্তিকে ফেরত আনার জন্য এটি তিনি বলেছেন। এবং আরও বলেছেন যে গত বছর ওই ব্যক্তি সহ সংশ্লিষ্ট সকলের আশ্রয় আবেদন চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত তাদের নির্বাসন স্থগিত রাখার একটি নিষ্পত্তি চুক্তি বাস্তবায়নের জন্য সম্মত হয়েছিল। তিনি শেষে যে বলছেন যে কথাটি, যে ট্রাম্প প্রশাসনকে দায়িত্ব দিচ্ছেন এভাবে যে এল সালভাদরের সরকারের কাছে সদিচ্ছার ভিত্তিতে অনুরোধ জানানো এবং ক্রিশ্চিয়ানকে মার্কিন হেফাজতে হস্তান্তরের জন্য মুক্তি দেওয়া, যাতে তিনি ইউএসসিএস দ্বারা তার আশ্রয় আবেদন বিচারাধীন থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রে ফিরে আসতে পারেন। এই রায়টি তিনি গত পরশুদিন দিয়েছে। আজকে আমরা দেখলাম যে উইসকনসিনের বিচারক হান্নাকে, তিনি দেখা যাচ্ছে যে এফবিআই উইসকনসিনের এই বিচারককে অভিবাসন সংক্রান্ত বিরোধে ফেডারেল এজেন্টরা মিলওয়াকির একজন কাউন্টি বিচারক, অর্থাৎ এই হান্না যার নাম বললাম, তাকে গ্রেফতার করেছে। তাকে এক অভিবাসীকে কর্তৃপক্ষের কাছ থেকে আড়াল করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তো এই যে অবস্থা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে এই এলিয়েন এনিমিজ অ্যাক্ট এটি কতটুকু আমরা কার্যকরী হবে বা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? এতে করে এই টানাপোড়েনে, যেহেতু আমরা জানি যে একটি মানবিক দেশ আমেরিকা এবং এখানে বিচার বিভাগ স্বাধীন, সেক্ষেত্রে এই প্রেসিডেন্টের নির্বাহী আদেশ যে বিভিন্ন জায়গায় ফেডারেল জাজ থেকে একদম ছোট, যেটা আমরা বললাম উইসকনসিনের, এটা তো খুবই কাউন্টির একটি কোর্ট ছিল, ছোট কোর্ট হোক আর বড় হোক, বা ফেডারেল কোর্টগুলো, সুপ্রিম কোর্টগুলো দেখা যাচ্ছে তারা শিখণ্ডী বেশ শক্ত করেই প্রেসিডেন্ট ট্রাম্পের এই ধরনের যে অযৌক্তিক কিছু বিষয় যেটাকে আমরা সাদা চোখে দেখি, সেই বিষয়গুলোকে ঠেকিয়ে দিচ্ছে। সুতরাং এটার ক্ষেত্রে আমরা যেটা পাই যে এলিয়েন এনিমিজ অ্যাক্ট যেটি আছে, এটা কতটুকু কার্যকরী হতে পারে? অ্যাটর্নি ইরশাদ সামি। ধন্যবাদ রানা ভাই, আপনি সুন্দর করে বলতেছিলেন যে এলিয়েন্স এনিমি অ্যাক্ট
1798 সালে। দেখেন, আমরা দেখেছি এলিয়েন এনিমিজ অ্যাক্টটা কখন, এটা হচ্ছে যে কান্ট্রি যখন ডিউরিং দ্য টাইম অফ ওয়ার এটা ইনভোক করতে পারে, এটা ইউজ করতে পারে, এবং যখন দেখে যে অন্য যে এনিমি কান্ট্রি আছে তারা এখানে এলিয়েন পাঠাচ্ছে ফর সাম কাইন্ড অফ স্পাইং অর আদার বেনিফিটের জন্য, এইগুলো। এবং এই ক্ষেত্রে এখন যেটা তারা করছে আমাদের অভিবাসীদের নিয়ে, এখন কান্ট্রি ইজ নট ইন আ ওয়ার। আরেকটা হচ্ছে যে এই যে যারা অভিবাসী এখানে আছেন তারা কেউই অ্যাকচুয়ালি অন্য গভর্নমেন্টের দ্বারা পাঠানো এখানে লোক না, যারা এখানে স্পাই অথবা অন্য অন্য কাজে নিয়োজিত আছেন। এরা জাস্ট অভিবাসী এবং ওনারা ইমিগ্রেন্ট, এই দেশে ইমিগ্রেশনের প্রসেসিং এর মধ্যে আছেন। সো এলিয়েন যে কোনো কোর্ট এলিয়েন এনিমিজ অ্যাক্টটাকে এখন অ্যাকসেপ্ট করবে না, বিকজ ইটস নট, এটার ক্রাইটেরিয়া গুলো মিট করছে না। এখানে যে কেসটা আপনি বলেছেন ক্রিশ্চিয়ানের কথা, ক্রিশ্চিয়ান একটা তাকে নাম দেওয়া হয়েছে, তার আসলে একটা নাম আছে। তো এটা হচ্ছে যে 2019 একটা ক্লাস অ্যাকশন লসুট হয়েছিল, যে যারা 20-year-old এবং আনঅ্যাকম্পানিড যারা এখানে এন্টার করেছে এবং এখানে ইউএসএ তে থাকবে যতদিন পর্যন্ত তাদের অ্যাসাইলাম কেস অথবা যে কেস তারা এখানে ফাইল করেছে সেই কেসটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। এবং এখানে গভর্নমেন্ট একটা সেটেলমেন্ট এগ্রিমেন্ট সাইন করেছিল 2024-এ। সেই এগ্রিমেন্টটা তারা মানে কি বলবো রিজেক্ট করে এই লোকটাকে পাঠিয়ে দিয়েছে, এবং এমন একটা প্রিজনে পাঠিয়েছে যেখানে অ্যাকচুয়ালি টেররিস্টদেরকে রাখা হয় এবং অনেক সিরিয়াস ক্রাইম যারা করে তাদেরকে রেপ, মার্ডার এন্ড অল দিস। সো এই 20 বছরের যে অভিবাসী এখানে অ্যাসাইলাম সিকার অথবা অন্য যে কোনো অ্যাপ্লিকেশনের তার ছিল এই দেশে, এবং সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে এখান থেকে গভর্নমেন্ট পাঠাতে পারে না। যখন গভর্নমেন্ট তাকে পাঠিয়েছে এটা তারা লটাকে, কন্ট্রাক্টটাকে ব্রিচ করেছে ওর সাথে। সো এখন সেজন্য জাজ অর্ডার করেছে তাকে এখানে অতি সত্বর ফিরিয়ে নিয়ে আসা। এবং যদিও ইউএস গভর্নমেন্ট বলছে আইসের হেড যে আমরা ওই আনার জন্য গুড ফেথ, জাজ যেটা বলছে গুড ফেথ ওয়েতে ট্রাই করছে না, কারণ যখন আপনি এক্সচেঞ্জ করছেন, আপনি দিচ্ছেন আপনার কয়েদিদেরকে ওখানে রাখার জন্য, অবশ্যই আপনার একটা এগ্রিমেন্ট আছে ওই সরকারের সাথে আপনার। সো আপনি যখন দিচ্ছেন তাকে রাখার জন্য, অবশ্যই আপনি তাকে যখন ফেরত আনতে চাইবেন, আপনি যদি সৎ ভাবে চান fairly, you can bring that prisoner here. যদিও তারা বলছে ও ডিফিকাল্টি, এটা ওটা ইম্পসিবিলিটি ডিফেন্স তারা প্লিড করছে, বাট ইটস নট কি বলবো, it's not a good defense. Karon, if you giving somebody there, you have right to bring that same person back here. So hopefully আমরা soon দেখবো যে এই আমাদের এই যাদেরকে পাঠানো হয়েছে ওনাদেরকে ব্যাক করে নিয়ে আসা হবে। একজন গার্সিয়া আছে, ক্রিশ্চিয়ান আছে, এবং এর সাথে আরো 230 জনকে ভেনেজুয়েলান যাদেরকে পাঠানো হয়েছে সিকক প্রিজনে এল সালভাডরে, তাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে, যদিও ট্রাম্প প্রশাসন বলেছে যে এখানে সব গ্যাং মেম্বার এবং ক্রিমিনালদেরকে পাঠানো হচ্ছে, বাট জরিপে দেখা গেছে যে এখানে 75% লোক যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, যারা জেলে আছেন এখন। তো তাহলে তাদেরকে ধরছেই বা কেন? তাদেরকে এইভাবে দেশ থেকে বের করে দিয়ে জেলেই বা রাখছে কেন? হ্যাঁ, এখন অনেক কিছুই করছে এই প্রশাসন যেটা আনকনস্টিটিউশনাল, আনলফুল এবং অ্যাবিউজ অফ পাওয়ার এবং অ্যাবিউজ অফ অফিস বলতে পারেন। এন্ড দেখেন এখন এই যে বিভিন্ন কেসে আমরা যে কেসগুলো করছি এবং জুডিশিয়ারি যে আমাদেরকে হেল্প করছে এই ডিসিশন গুলো দিয়ে, এটাতে আমরা এই যে একটা গভর্নমেন্টের একটা বডিকে টু পাওয়ারফুল হওয়া থেকে স্টপ করছেন আর কি। So hopefully we will see more cases and administration এখন রিসেন্টলি যেরকম স্টুডেন্ট ভিসাকে আবার রিস্টোর করেছে, এরকম আবার আমাদের অভিবাসী যাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে ব্যাক করে নিয়ে আসা হবে এবং তাদেরকে ডিউ প্রসেসের মাধ্যমে তাদের কেসগুলো নিষ্পত্তি করার হবে বলে আমরা আশা রাখছি আর কি।
তো তাতে কি আপনার মনে হচ্ছে যে এই যে ক্ষমতার অপব্যবহার যেটি আপনি বললেন, এই ক্ষমতার অপব্যবহারের কারণে আমরা চাই, এটা সত্যি কথা যে আপনার বাড়িতে আপনি একজন অতিথিকে নিয়ে আসলেন, আদর আপ্যায়ন করে নিয়ে আসলেন, সে অতিথি আপনার ক্ষতি করলো, চুরি করে নিয়ে গেল, নিশ্চয়ই সে অতিথিকে আপনি আপনার ঘরে রাখবেন না, তাকে বের করে দেবেন, এটাই স্বাভাবিক। তো আমাদের এই চমৎকার একটি দেশ যেটা ইমিগ্রেন্টদের উপরেই নির্ভর করে আজকে এই অবস্থায় গেছে, তাদেরকে আমরা বরণ করছি, নিয়ে আসছে, কিন্তু তারা যদি কেউ এসে এখানে অপরাধ করে থাকে, সে অপরাধের শাস্তি তো হবে, এটাই স্বাভাবিক, সেটা আমরাও চাই, সবাই চায়। কিন্তু সেটা করতে যে একেবারে যার কাগজ নেয়, যার জীবনে কখনো অপরাধও করেনি কিন্তু তার ওয়ার্ক পারমিট আছে বা ইত্যাদি আছে, তাকেও ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি এমনও দেখা গেছে যে গ্রিন কার্ড আছে, তার কোনো রকম স্পট নেই, তাকেও ফেরত পাঠানো হয়েছে। তো এইটা কি তাহলে মূল উদ্দেশ্য, যেটা খারাপ লোকদেরকে তাড়িয়ে দেওয়া, আনডকুমেন্টেড যারা আছে বা খারাপ লোক যারা আছে তাদেরকে তাড়িয়ে দেওয়া, সেটা কি ব্যাহত হবে না? সেই লক্ষ্যটা থেকে এটা সরে যাচ্ছে না এবং তাতে যা আগের অবস্থায় চলে যাবে না? এটা কি আপনি কি মনে করেন? ভাইয়া, যেটা আমি দুইটা জিনিস আলাদা করছি, ক্রিমিনাল এবং আনডকুমেন্টেড দুটো আলাদা জিনিস। আনডকুমেন্টের মধ্যে অনেকেই আছে যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই। আরেকটা জিনিস হচ্ছে ক্রিমিনাল রেকর্ড যদি থেকেও থাকে তাহলে ডিউ প্রসেসের মাধ্যমে যেতে হবে। এই দেশে ল আছে, কোর্ট আছে, কোর্ট সিস্টেম আছে, এই দেশে করবে। থার্ড কান্ট্রিতে এই যে এল সালভাডরে পাঠানো হলো, এরা কেউ বেশিরভাগই এল সালভাডরের নাগরিক না। তাহলে ওই দেশের থার্ড কান্ট্রিতে কেন তাদেরকে পাঠানো হলো? কোন ক্ষমতা বলে তাদেরকে পাঠানো হলো ওখানে? যদি আমি ভেনেজুয়েলানকে তাদের দেশে পাঠিয়ে দিই, ভেনেজুয়েলাতে পাঠাই, দ্যাটস ফাইন, দ্যাট মে বি লাইক এটা ইয়ে করা যায়। কিন্তু যদি থার্ড কান্ট্রিতে যাবেন, সেটা কি কোন নিয়মের আন্ডারে চলে যাচ্ছে থার্ড কান্ট্রিতে? তো আমি যেটা বলবো যেখানে যে এভরিবডি শুড বি গিভেন চান্স, দ্যাট ওকে নোটিশ দিতে হবে যে এই অন্যায়ের জন্য তোমাকে এটা করা হচ্ছে, এবং তাকে অপরচুনিটি দিতে হবে ডিউ প্রসেস ফলো করার জন্য। এটা হচ্ছে আমাদের এখানকার 14th অ্যামেন্ডমেন্ট রাইট, ডিউ প্রসেস দেওয়া। সো সেটা না দিয়ে কনস্টিটিউশনকেও এখানে ব্রিচ করা হচ্ছে। সো এটা ভায়োলেটিং দ্য কনস্টিটিউশনালিটি অফ আওয়ার কনস্টিটিউশন। সো এখন দেখেন আমরা কি করছে, কে কিভাবে করছে, লফুলি করছে না আনলফুলি করছে, আমরা সবাই বিশ্লেষণ করলে এটা দেখতে পারি যে বেশিরভাগ জিনিসই লফুলি হচ্ছে না, আনকনস্টিটিউশনালি হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ম্যাস কোনো কিছু, আপনি প্রত্যেকটা কেসকে তার সেপারেটলি তাকে ওয়ে করতে হবে, তাকে সেপারেট ডিউ প্রসেস দিতে হবে। ইউ ক্যানট জাস্ট ডিনাই এভরিবডি ইন ম্যাস ডিপোর্টেশন, ম্যাস টার্মিনেশন অফ ভিসা। ইউ ক্যানট ডু দ্যাট. That is not constitutional under the US Constitution. এই প্রেক্ষিতে এই যে অবস্থা, যেটা এখন বাস্তব অবস্থা চলছে, আপনি আইন বিশেষজ্ঞ এবং বিশেষ করে ইমিগ্রেশনের উপরে আপনার প্রচুর অভিজ্ঞতা আছে, প্রচুর কাজ করছেন। তো এই প্রথম দিকে যখন আমরা এটা শুনেছিলাম, মানুষ ভয়ে ভীত হয়েছিল, একদম অনেকেই তো ঘরের মধ্যে তো কেউ বের হয়নি। কিন্তু এই অবস্থার প্রেক্ষিতে এখন আপনি এই যারা, ধরুন আপনি একটু আগেই বললেন যে অপরাধ করা আর আনডকুমেন্টেড দুই জিনিস। আমরা দেখেছি আনডকুমেন্টেড কিন্তু কোনো অপরাধ নেই, তারা কাজ করছে ইত্যাদি, তারাও ভয় ভীত হয়েছিল। তাদের সম্পর্কে এই আপনি একজন আইন বিশারদ হিসেবে কি পরামর্শ দেবেন? তাদের কি ভয় পাওয়া উচিত কি উচিত নয়? দেখেন, আমি যদি জেনারেলি বলতে চাই যে সবার যে কোনো একটা প্রসেসের মধ্যে থাকা উচিত। যদি আপনার কোনো কেস না থাকে, যদি আপনার কিছুই না থাকে, তাহলে আইস আপনাকে ধরে ডিটেনশনে নিয়ে যেতে পারে এবং আপনাকে প্রসেস করতে পারে ডিপোর্টেশনের জন্য। কিন্তু যদি আপনার কেস পেন্ডিং থাকে, এই যে লোকগুলোর জন্য আমরা সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, আমরা একটা ভালো সুফল পাচ্ছি, বিকজ তাদের একটা কেস পেন্ডিং ছিল। সো আমার যেটা আমাদের দর্শকদের সবার জন্য আমি বলছি যে কোনো ভাবে যেই পজিশনেই থাকেন না কেন, যে কোনো আপনার একটা কেসে, একটা ডিউ প্রসেসের মধ্যে আপনারা ঢুকে যান, যে কোনো একটা কেসের মধ্যে আপনাদের ফাইল করেন এবং কোর্টের শরণাপন্ন হন অথবা লয়ারদের শরণাপন্ন হন যে আপনি কি করতে পারেন। মানে চুপচাপ ঘরে বসে থাকলে আপনার প্রবলেম সলভ হবে না।
এবং আমরা দেখছি আইস বিভিন্ন জায়গায় রেড দিচ্ছে এবং ঘরেও আসছেন। তো সেই ক্ষেত্রে ঘরে বসে থাকলে যে আপনি সেফ, দ্যাটস নট দ্য কেস। যেটা হচ্ছে যে আপনার রাইট গুলো আপনার জানতে হবে এবং সবসময় রং প্লেস এবং রং জায়গায়, রং টাইম এবং রং প্লেসে না থাকা। যেমন কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হচ্ছে অথবা কোনো একটা রং জিনিস আপনি দেখছেন, সেখান থেকে আপনি নিজেকে বাঁচিয়ে সরে যাওয়া ইফ ইউ আর আনডকুমেন্টেড, এবং কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত না হওয়া। আমরা আমাদের কমিউনিটিতে যেটা দেখছি, অনেক সময় আমরা দেখি যে আনডকুমেন্টেড হাজব্যান্ড এন্ড ওয়াইফ আর আনডকুমেন্টেড পার্টনার অথবা বাবা মা সন্তানরা, অনেক সময় আমরা ল এনফোর্সমেন্টকে কল করি বিভিন্ন এক একজনের জন্য কমপ্লেন করার জন্য যে উনি অ্যাবিউসিভ হয়েছে, উনি এটা হয়েছে। যেমন ডোমেস্টিক ভায়োলেন্স, এটাও যদি কারো থেকে থাকে, যদি আপনাকে অ্যারেস্ট করা হয়, এবং আমরা যেটা দেখেছি জাজ হ্যানা ডুগ্যানের মিলিয়াকিতে, যে একটা ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য তাকে আনা হয়েছিল কোর্টে, যে পারপিট্রেটর যাকে বলা হচ্ছে, এবং যাকে জাজ হেল্প করেছে বলা হচ্ছে কোর্টরুম থেকে চলে যাওয়ার জন্য। এটা অ্যালিগেশন, আমরা এখনো জানি না কতটুকু ট্রুথ ইন ইট। সো ব্যাপারটা শুরু হয়েছে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স থেকে। দেখেন, এই জিনিসটা আমরা অ্যাভয়েড করতে পারতাম যদি চেষ্টা করা যায়, যে হিট অফ দ্য মোমেন্ট যদি অ্যাভয়েড করা যায়। দেখেন, আপনার আপনজন, আপনি রাগের মাথায় পুলিশ কল করে দিতে পারেন এবং তিনি অ্যারেস্টেড হতে পারেন এবং কনসিকুয়েন্স এখান থেকে ফলো হতে পারে। যেমন আপনাকে হয়তো জাজ, ক্রিমিনাল কোর্টের জাজ বেল দিয়ে দিয়েছে, তারপরে আইস আপনাকে ওখান থেকে পিক করতে পারে, এবং আপনার যদি কোনো কাগজপত্র না থাকে অথবা আপনি স্টুডেন্ট ভিসাতেও থাকেন, তাহলে আপনার ভিসাটা রিভোকড হয়ে যাবে অথবা টার্মিনেশন করে ফেলবে এবং আপনাকে রিমুভাল প্রসিডিং এ তারা দিয়ে দিবে। So we have to be very careful right now যে আমরা কি করছি আমাদের অ্যাকশনের জন্য, পরে যেন আমাদের আফসোস করতে না হয় আর কি। তার মানে আপনি আমাদেরকে আশ্বস্তই করছেন যে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যেন কোনো অপরাধের সাথে জড়িত না হই এবং যে কোনো অবস্থায় যে অবস্থায় আছে সেখানে আইনগত যেন সহায়তা আমরা নেই, তাহলে এই ভয়ের কোনো কারণ নেই। এবং সেটা আমরা শুরু থেকেই ট্রাম্প প্রশাসন ক্ষমতা যেদিন থেকে গ্রহণ করেছে অনেকেই অনেক ভয়ের কথা বলেছে, কিন্তু আমরা শুরু থেকেই মানুষকে আশ্বস্ত করে এসেছি যে আপনি আইনের পথে থাকুন, অন্যায় করবেন না, এবং যে কোনো উপায় হোক, একটা মামলা হোক বা যেটাই হোক, যেটা করে আপনি নিজেকে সুরক্ষিত রাখুন। এটাই হলো মূল কথা। আমরা আরও আপনার সাথে কথা বলবো, তবে অনেকক্ষণ ধরে দুজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তাদের ফোনগুলো নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নিউ জার্সি থেকে। আমার দুটি প্রশ্ন অ্যাটর্নি ম্যামের কাছে। সো প্রথম প্রশ্নটা হলো, আমি I-130 আমার পেন্ডিং, ওইটা আমি সাবমিট করছিলাম জুন 2023-তে। তো এখনো পেন্ডিং, আমি ওইটার কোনো বলতে গেলে ইন্টারভিউ বা কোনো লেটার কোনো কিছু পাচ্ছি না। এটা কত দূর লেট হতে পারে? নাম্বার 1। নাম্বার 2, একটা প্রশ্ন আমি অনেকবার করেছি বাট আমি সঠিক আনসারটা পাইনি, তার জন্য আবার করতে বাধ্য হলাম। সো আমার ওয়ার্ক অথরাইজেশন কার্ড ছিল এপ্রিল 2022-তে আমার ওইটা ইস্যু হয়েছিল এবং আগস্ট 2024 ওইটা এক্সপায়ার হয়েছে কার্ডটা। সো আমি USCIS ওয়েবসাইটে দেখলাম যে তারা এই অটোমেটিক এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট EAD এক্সটেনশন, তো ওইখানে যে আমার ক্যাটাগরি ডেট এক্সপায়ার ডেট দিলে আমার দেখা যায় আরো 540 ডেজ তারা অটোমেটিক এক্সটেনশন করেছে। সো এটা কি আমি USCIS থেকে কোনো লেটার আনতে হবে, বা আমার তো ফিজিক্যালি আমার কার্ডটা এক্সপায়ার, ডেট এক্সপায়ার, সো এটার জন্য আমি কি করতে পারি? আপনি তো অ্যাপ্লাই করেন নাই, এই প্রশ্নটা বোধহয় এর আগের দিনও আপনি করেছিলেন। আপা, আপনি কি প্রশ্নটা বুঝেছেন? অ্যাটর্নি উনি I-130 জন্য অ্যাপ্লাই করেছে বলছে। আমি মনে করছি I-130 ওনার ওয়াইফ যদি করে থাকে, US সিটিজেন হয়, ইটস টু লং, এখন অনেক দেরি মনে হচ্ছে, কিন্তু যদি গ্রিন কার্ড হোল্ডার হয় তাহলে টাইমটা ঠিক আছে। আর হচ্ছে অগস্ট 2024-এ ওনার
গ্রিন সরি ওয়ার্ক পারপাস শেষ হয়ে গেছে। দেখেন USCIS এর ওয়েবসাইটে দেখা আছে কতদিন তারা এক্সটেনশন দিচ্ছে, কিন্তু এক্সটেনশন তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে যে আপনার উইদিন টাইম, লাইক অগস্ট 24 যখন আপনার শেষ হয়ে যাচ্ছে, সে অগস্ট মাসেই আপনার রিনিউয়ালের জন্য তার আগে আবেদন করে ফেলতে হবে, এবং ওরা ওয়ার্ক পারমিটটা ইস্যু করতে যে সময়টা লাগছে সেইখানে আপনি আপনার এই এক্সটেনশন যে USCIS দিয়েছে তাদের ওয়েবসাইটে আছে, এটা প্রিন্ট করে আপনি ইউজ করতে পারেন আপনার কাজের জায়গায়, যে ইটস অলরেডি এক্সটেন্ডেড, বাট আমার ওয়ার্ক পারমিটটা আমি ওয়েট করছি পাওয়ার জন্য। কিন্তু আপনি যদি অ্যাপ্লাই না করে থাকেন উইদিন টাইম, করেন নাই অ্যাপ্লাই, এখনো করেন না, কিন্তু দেখাচ্ছে যে ওনার ওটা এক্সটেনশন হয়ে গেছে, you have to apply within time. অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শী। আপনার এই প্রশ্নের উত্তরটা কিন্তু গতকালকে বা এর আগে যেদিন করেছিলেন আমার যতদূর মনে পড়ে একই কথা বলা হয়েছিল যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। আপনি যদি আবেদনই না করে থাকেন, আপনার চাহিদাটা কোথায়? আপনার ক্ষুধা লেগেছে, আপনি বাচ্চার ক্ষুধা লেগেছে, বাচ্চা যদি না কাঁদে তাহলে তো মা দুধ দেবে না। তো আরেকটা জিনিস হচ্ছে যে ভাইয়া, ওনার গ্রিন কার্ড পেন্ডিং আছে, বলছে 2023 জুন 2023, সো ডিপেন্ডিং অন হু ইজ অ্যাপ্লাইং ফর হিম, তো ওইটার যদি ইন্টারভিউ ডেট চলে আসে, দেন অলসো ইন্টারভিউ হয়ে গেলেও আবার গ্রিন কার্ডটাও তাড়াতাড়ি চলে আসে, সেটাও একটা জিনিস। কিন্তু টু বি অন দ্য সেফ সাইড হি মাস্ট অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট। অ্যাপ্লাই না করে থাকেন, কেন আপনি দেরি করে অ্যাপ্লাই করছেন সেটা জাস্টিফাই করে আপনাকে। উনি যে বলছেন যে ওনারটা অটোমেটিক্যালি দেখা যাচ্ছে যে এক্সটেনশন হয়ে গেছে, হাউ ইট ইজ পসিবল? এটা কেন হয়েছে, কি কারণে? এটা হচ্ছে ওয়েবসাইটে তারা যেহেতু ডিলে হচ্ছে ওয়ার্ক পারমিটটা ইস্যু করতে, যেহেতু ব্যাকলগের কারণে, সেজন্য ওনারা একটা এক্সটেনশন দিয়ে দেয় এতদিন, 24 মাস, এতদিন, 540 দিন, অল দিস ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিফারেন্ট টাইমিং দেয়। সো সেটার কথা উনি মেনশন করছে, এটা ওয়েবসাইটে আছে। কিন্তু ওটা প্রকৃতপক্ষে ওটা এক্সটেনশন হয়নি নাকি? আপনি কি বলতে চান? নো, এক্সটেনশনের জন্য ভাইয়া রিকোয়ারমেন্ট হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই উইদিন টাইম ফার্স্ট। If he did not, he should apply immediately. And কেন উনি করেন নাই সেটারও এক্সপ্লেনেশন দিতে হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনি আজকে নিশ্চয়ই কনফার্ম হয়েছেন যে আপনাকে অবশ্যই আপনার এই ওয়ার্ক পারমিট এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হবে, আবেদন করতে হবে, তা না হলে এটা কিন্তু বৈধতা পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। সুতরাং এর আগের দিনও প্রশ্ন করেছেন, আজকেও করেছেন, আপনি অনেক ভালো কাজ করেছেন যে আপনি একটু ডাবল চেক করে নিলেন। সুতরাং এখন আপনি আর দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন, অথবা একজন আইন বিশেষজ্ঞের পরামর্শ নিন। এটাই আমাদের সাজেশন থাকবে আপনার প্রতি। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি মাহমুদ বলছিলাম জামাইকা থেকে। আমার কোয়েশ্চেন ছিল, আমি এই মাসের 11 তারিখ বাসা চেঞ্জ করছি, সেই জন্য আমার যে ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ করব, কিন্তু এটার হচ্ছে ডিসেম্বরের 26 তারিখ 2026। এখন কি শুধু আমি আমার অ্যাড্রেসটা চেঞ্জ করব, না ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করব? এটাই আর কি কোয়েশ্চেন ছিল আর কি। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ। আর এটা আরেকটা ছিল, মানে এটা কত দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্সের অ্যাড্রেসটা চেঞ্জ করতে হয়? যেহেতু আমি 11 তারিখ এই মাসে বাসা চেঞ্জ করেছি, আজকে হচ্ছে 25 তারিখ, এটাই আর কি জানতে চাচ্ছিলাম যে কত দিনের মধ্যে করলে এটা পারফেক্ট হয়। কিন্তু আমি অলরেডি ডিএমবিতে রিজার্ভেশন দিছি, জুনের 9 তারিখ আমি ডিএমবিতে রিজার্ভেশন পাইছি, এর আগে পাই নাই। এইটাই আর কি। যে অনেক ধন্যবাদ জনাব মাহমুদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ ভাইয়া। আপনি আপনার অ্যাড্রেস আপনি যত তাড়াতাড়ি সম্ভব, আমরা আমাদের ক্লায়েন্টদেরকে বলি যে উইদিন 5 to 10 days এর মধ্যে আমাদেরকে ইনফর্ম করলে আমরা কোর্টে যদি কেস থাকে তাহলে কোর্টকে ইনফর্ম করি, অথবা যদি কোর্টে কেস না থাকে অ্যাসাইলাম অফিস অথবা USCIS এ থাকে তাহলে সেখানে ইনফর্ম করে দিতে হয় আপনার অ্যাড্রেস চেঞ্জ। আর ডিএমভিটা এটা ড্রাইভিং লাইসেন্সের ব্যাপার, ডিএমভিও এক্সটেনশন দিয়েছে যে তারা ব্যাকলগের কারণে অনেক অ্যাপয়েন্টমেন্ট দিতে দেরি হচ্ছে এবং এই ড্রাইভিং লাইসেন্স গুলো ইস্যু করতে দেরি হচ্ছে, তো ডিএনভিও আপনাদেরকে এক্সটেনশন দিয়ে দিয়েছে একটা। সো দ্যাট শুড বি ফাইন উইথ ডিএনভি, কারণ ডিএনভির এটা সবাই অ্যাওয়্যার আছে যে আপনি অ্যাড্রেস চেঞ্জ করছেন, ইউ হ্যাভ দ্য অ্যাপয়েন্টমেন্ট, আপনি যথাযথ এটা করেছেন, দ্যাটস গুড।
আর তেমন কোনো সমস্যা নেই আর কি। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ। কেসে কোর্টে থাকলেও জানাইতে হবে, ইউএসসিআইএস এর কাছে থাকলেও জানাইতে হবে। যদি এর মধ্যে কোনো চিঠি এসে যায় তাহলে সমস্যা হতে পারে। আবার যদি অ্যাটর্নির অফিসের মেইলিং অ্যাড্রেস দেওয়া থাকে, তো অ্যাটর্নির অফিস থাকলেও হবে, যে ওখানে মেইলটা পেতে পারেন আপনি। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ আপনার প্রশ্নের জন্য। ফেসবুকে একটি প্রশ্ন আসছে, বাংলাদেশ বলেছে, লিখেছে যারা প্যারোলে বাংলাদেশে গেছে ব্যাক করতে অনেক কিছু জিজ্ঞাসা করেন, এই ব্যাপারে বলবেন প্লিজ, এই ব্যাপারে কি একটু? আমি আনলেস আপনার যদি এমার্জেন্সি না থাকে, আমি বলবো যে আপনার ট্রাভেল করা থেকে বিরত থাকেন। আমেরিকার মধ্যে 50টা স্টেট আছে, ওগুলো ঘুরে বেড়ান। আর যদি মনে হয় যে এমার্জেন্সি আপনার যেতেই হবে, তাহলে আপনি যাবেন, এবং অবশ্যই আপনাকে প্রশ্ন করবে কেন আপনি গেছেন, কিসের জন্য আসতেছেন, এবং তাদের সন্দেহ হলে তারা আরো লঙ্গার টাইম আপনাকে ওখানে রাখতে পারে, 4-5 ঘন্টা 7 ঘন্টাও রাখতে পারে এয়ারপোর্টে। সো আপনি যাওয়ার আগে এটা প্রিপারেশন নিয়ে যাবেন, যে কেসেই আপনি থাকেন না কেন। বাট যদিও আপনি মনে করেন যে আপনি অ্যাসাইলাম কেসে আছেন এবং আপনি নিজের দেশে যাচ্ছেন, তাহলে মনে রাখবেন আপনি ব্যাক করলে হয়তো আপনার কেসটা ইভেন্চুয়ালি ডিনাই হতে পারে। হয়তো, আমি পুরোপুরি বলছি না, হয়তো আমি ফ্যাক্টস জানি না, বাট হতে পারে। সে কারণে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যেহেতু আপনার নাম নেই, শুধু বাংলাদেশ বলেছেন, যাই হোক আপনার প্রশ্ন ছিল শুধু আপনার প্রশ্নটা, এটা অনেকেরই প্রশ্ন, সে কারণে প্রশ্নটি আমি পড়লাম এবং আমাদের বিশেষজ্ঞ অতিথি তার জবাবও দিয়েছেন। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি, আমি হোসেন। জি, আমি আপনার 2022 সালে অ্যাসালাম গ্র্যান্ড হয়েছি, রাইট? হওয়ার পরে আমি অ্যাসালাম গ্র্যান্ড হওয়ার পরে আমি বিয়ে করছি। আমার ওয়াইফ সিটিজেন, আমার এখানে বাচ্চা আছে। তারপর আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি আপনার, হ্যাঁ, I-48485, রাইট? অ্যাডজাস্টমেন্ট। আমার I-485 গ্রিন কার্ড অ্যাডজাস্টমেন্ট। জি, এটা আমার আপনার ডিসেম্বরের লাস্টে এটা আমার অ্যাপ্রুভ হয়েছে, কেস অ্যাপ্রুভ হয়েছে। তারপরে আমার কাছ থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আছে, আমি পুলিশ ক্লিয়ারেন্স বাড়াইছি। তারপর আমার পরশু দেখতেছি আমার নোটিশ দিছে, ইউর কেস ইজ ডিনাই। তো এখন এখানে আমি কি করবো? নো, আপনাকে যে ডিসিশনটা তারা পাঠাবে কেন ডিনাই করেছে আপনার কেস, সো ওইটা দিয়ে আপনাকে 30 দিনের সময় দেওয়া হবে অ্যাপিল করার জন্য, অথবা মোশন টু রিওপেন করার জন্য। সো আপনি মাস্ট ওটা করেন, কেন ডিনাই হচ্ছে। সামটাইমস এখন আমরা দেখছি খুবই খুবই সামান্য কারণ, যেমন কেউ মেডিকেল ডকুমেন্ট দিতে ভুল করেছেন, ডিনাই হচ্ছে। হয়তো অন্য কোনো ডকুমেন্ট তারা চেয়েছিল, বার্থ সার্টিফিকেট দিতে ভুলে গেছেন, অথবা কোনোভাবে মিস্টেক হয়েছে, অথবা রং বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, যেটা রিসেন্টলি যেটা 17 ডিজিটের রেজিস্ট্রেশন করা বার্থ সার্টিফিকেট সেটা দেয় নাই, আগেরটা দিয়েছে, কেস ডিনাই হয়। বাট এই কেসগুলো মোশন টু রিওপেন করা যায় এবং অ্যাপিল করেও উইন করা যায়। আমার এটা দিতে আমি তো আমি তো বর্ডার ক্রস দিয়ে আসছি, রাইট? রিজন দিতে ওইটাই। এখন কথা হলো, আমি তো অ্যাসাইলাম গ্র্যান্ড হয়েছি, আমার একটা নিয়ে আমার ওই ওয়াইফের সাথে অ্যাডজাস্টমেন্ট করছিল। আপনার অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে, তো ওইটার বেসিসও আপনি করতে পারেন। সো বাট দেখতে হবে ভাইয়া, না দেখে ফ্যাক্ট পুরো এটা জটিল বিষয়, যেহেতু সেটা আপনার কাগজপত্র নিয়ে একজন বিশেষজ্ঞ আইনজীবীর সঙ্গে আলোচনা করুন। তা না হলে এভাবে আপনার কাগজপত্র ছাড়া শুধু কথার উপরে বাইবি উপদেশ দিলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। তারপরেও আপনাকে যেটুকুনো পরামর্শ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আপনি একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে আপনার সমস্ত কাগজপত্র নিয়ে দেখা করুন, তার জন্য আপনার উত্তম হবে। তো আমরা একটু বিরতিতে যাব। বিরতির পরে এসে আমাদের দর্শক অনেকে আছেন, লুকমান হোসেন তিনিও একটি প্রশ্ন করেছেন, এটির জবাব দেবার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি ইরশাদ সামি এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম অনেকেই টেলিফোনে আছে, তাদের ফোনগুলো একটু নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ফ্রম ফ্লোরিডা থেকে বলছি। জি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি ট্যুরিস্ট ভিসায় গত অক্টোবরে এসেছি 2024-এ। তো আমার এই এপ্রিলের 26 তারিখ আমার ট্যুরিস্ট ভিসার মেয়াদটা শেষ হয়ে যাবে। মেয়াদ বলতে আমার 5 বছরের আছে, ভিসাটা আছে, কিন্তু আমি 6 মাসের যে ইয়াটা দেয় ওরা এন্ট্রি ভিসা, সেটা আমার শেষ হয়ে যাবে এই এপ্রিলে, মানে আগামীকালকে জাস্ট। তো আমি এখন জানতে চাচ্ছি যে আমি গত মাসে এখানে এসে বিয়ে করছি, এখন আমার ফাইল প্রসেস করবে। তো এখন এই ক্ষেত্রে কি কোনোভাবে আমার যে ভিসা মেয়াদ শেষ হয়ে যাবে আগামীকাল, এক্ষেত্রে কি আমার কোনো প্রবলেম হবে কিনা একটু জানতে চাচ্ছিলাম। এবং আমি কিন্তু লয়ারের সাথে কথা বলছি এবং আমার হাজবেন্ড কথা বলছে, তারা বলছে যে কোনো প্রবলেম হবে না, কিন্তু আমি আবার একটু এনশিওর হওয়ার জন্য জাস্ট জানতে চাচ্ছিলাম যে যে কোনো প্রবলেম হবে কিনা। অনেক ধন্যবাদ নাদিয়া আপনার প্রশ্নের জন্য। আপনার ভিসা শেষ হয়নি, আপনি বললেন 5 বছরের ভিসা আছে, আপনার এন্ট্রি টাইমটা শেষ হয়ে যাবে, এর মধ্যে বিয়ে করেছেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি ইরশাদ সামি। ওনার স্টে পারমিটটা শেষ হবে 26 এপ্রিল। আপনার হাজবেন্ড, এখানে দুভাবে আমি প্রশ্ন উত্তর দিচ্ছি, ওনার জন্য স্পেসিফিকলি না, যারা সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার দুইটা। যদি সিটিজেন হাজবেন্ড হয় এবং ওনার অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিট হয়ে যায়, ওনার অ্যাডজাস্টমেন্টের অ্যাপ্লিকেশন এবং I-130 অলরেডি অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যায়, আর উনি এর মধ্যে স্ট্যাটাস লুজ করেন, দ্যাটস গোইং টু বি ফাইন। বাট যদি ওনার হাজবেন্ড গ্রিন কার্ড হোল্ডার হয় এবং উনি I-130 করেন এবং স্ট্যাটাস লুজ করেন, আমি ওনাকে সাজেস্ট করব যে উনি যে কোনো অন্য একটা ইয়েতে আইদার ভিসা এক্সটেনশন করুক অথবা F1 এ যাক, কোনো একটা, অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য F1 স্ট্যাটাসে যাক। একটা স্ট্যাটাস মেনটেন করা ভালো হবে, কারণ ইটস গোইং টু টেক লঙ্গার টাইম। ওকে, অনেক ধন্যবাদ সাদিয়া, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি, আমি সুমন বলছি ব্রুকলিন থেকে। জি, বলুন। জি, ম্যাডামের কাছে আমার একটা কোশ্চেন। আমি I-360 বাওয়া থ্রোতে আমার গ্রিন কার্ড হয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি কি 2 বছর 9 মাস পরে কি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবো, নাকি পুরোপুরি 3 বছর ওয়েট করতে হবে? কারণ I-360 ভাওয়া অ্যাপ্রুভ ছিল আর কি আমার। জি, আমার ইউএস সিটিজেন ছিল। অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি। না, ওনাকে পুরো সময়টা ওয়েট করতে হবে, 3 বছর ওয়েট করতে হবে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার উত্তর পেয়েছেন, শর্ট করেই দিচ্ছি কারণ আর অনেকেই টেলিফোনে আছে। একটু ফেসবুক থেকে একটা প্রশ্ন নিয়ে আমরা আবার এতে যাব। লোকমান হোসেন, তিনি বলছেন যে প্লিজ টেল আস হোয়াট ইয়ার্স ওয়ার্ক অন F4 কি পরিমাণ কাজ করছে। আপনার কি ডেটটা আপনার কাছে আছে না? আমি বলে দেবো। জি, জানুয়ারি 2008 চলছে। ভেরি স্লো। না, তারপরে এটা এই মাসে 5 মাস এগিয়েছে। ইটস এ গ্রেট নিউজ। যেটা এপ্রিল আগস্ট 1 আগস্ট 2007 ছিল, সেটা 1 জানুয়ারি 2008 এসেছে লোকমান হোসেন। এটা ফাইনাল অ্যাকশন এবং ডেট ফর ফাইলিংটা আছে 1 জুন 2008। তা আপনার প্রশ্নের আশা করি উত্তর পেয়েছেন। আলী ভুঁইয়া বলছেন, আমার নাম হোসেন, গ্রিন কার্ড অ্যাপ্লাই নাকি বন্ধ, এটা কতটুকু সত্য জানতে চাই, এক কথায় বলুন। কথাটা সত্য নয়, সুতরাং এটা মোটেও সত্য নয়। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, আমার নাম সাইফ, জি, নিউ ইয়র্ক থেকে। আপনার কাছে একটা কোশ্চেন ছিল। আমি 19 সিটিজেন হওয়ার পরে আমার ওয়াইফ এবং বাচ্চার জন্য অ্যাপ্লাই করছিলাম। জি জি। তো 22-তে বাচ্চারে ডাকছিল ইন্টারভিউর জন্য। তো বাচ্চা হলো অটিজম। জি। তো তখন ওর ভিসা দেওয়ার জন্য বলছে, আমার ওয়াইফের তখন ইন্টারভিউ ডেটটা আসেনি আর কি। তো বলছে যে বাচ্চা একসাথে মায়ের সাথে দেওয়ার জন্য আর কি। 23 জানুয়ারিতে আমার ওয়াইফের ইন্টারভিউ আসছে। ওরে ইন্টারভিউ তো আপনার
মিস রিপ্রেজেন্টেশন দিয়ে ওয়েবার করার জন্য বলছিল। আচ্ছা, তো আমি 23 জুলাইতে ওয়েবারটা অ্যাপ্লাই করছি। জি। এখন রিসিভ লেটারটা পাইছি, এরপর থেকে এখনো কোনো অ্যান্সার আর পাই নাই। এখন কি করণীয়? না, 2 মাস আগে এম্বাসি থেকে আমার ওয়াইফকে ফোন করে বলছে আর কি যে ওয়েবারে অ্যাপ্রুভ লেটার দেওয়ার জন্য তাড়াতাড়ি, নতুবা ওরা যদি কেসটা ক্লোজ করে ফেলে পরে ভিসা পাইতে কষ্ট হইব। তো আমি তো অ্যাপ্রুভ লেটার পাই নাই, আপনার রিসিভ লেটারটা আপলোড করে দিয়ে দিছি। আর ওয়েবারটা আর কতদিন লাগবে? অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি। ওয়েভার হতে এখন সময় লাগছে 36 months to 4 year। তাহলে কিন্তু ওনার করণীয়টা কি এখনো তার ওয়াইফের এই বিষয়টি? ওনার যে অ্যাটর্নি ওয়েভার করেছে উনি তাদের সাথে যোগাযোগ করতে পারে এবং জানাতে পারে যে ইটস আ ব্যাকলগ এন্ড ওটা এক্সপ্লেইন করে চিঠি লিখে দেওয়া, সো দে হ্যাভ টু হোল্ড দ্য ভিসা। বাট আমার সাজেশন হচ্ছে আমাদের ক্লায়েন্টে আমরা যেটা বলি, যাকে ভিসা দেওয়া হয় তার ভিসাটা নিয়ে নেওয়া উচিত। সো ওনার বাচ্চার যে ভিসা হয়েছিল সেই বাচ্চার সেটা নিয়ে নেওয়া উচিত ছিল, রাইট? তো অনেক দেয়, বাচ্চাকে দেয় না, বাচ্চাকে দেয় মাকে দেয় না, বাট যাকে দেওয়া হয় তারটা সে নিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, অনেক ধন্যবাদ জনাব সাইদ আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি সঞ্জিদা বলছি। আমার একটা প্রশ্ন ছিল। আমরা 2017 এ দেশে এসেছি। তো আমার ছেলে আর আমি সিটিজেন, বাট আমার হাজবেন্ড এখনো সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেনি, কারণ এর মধ্যে সে 3 বার দেশে গেছে। তো লাস্ট আমার শাশুড়ি অসুস্থ, সেজন্য 3 বার দেশে, লাস্ট টাইম সে দেশে গেছে 2023 তে। তো সে যখন বাংলাদেশ থেকে আসছিল তার লাগেজে কিছু ফুড ছিল যেটা সে ডিসক্লোজ করেনি বা সামথিং ছিল। তো ওরা ওটা ফাইন্ড আউট করছে। ফাইন্ড আউট করার পরে তাকে কিছু কোশ্চেন করা হচ্ছে, এরকম কিছু। তো সে একবার লাগেজ ছেড়ে দেওয়া হয়েছে, বাট ওর পাসপোর্টে, আমাদের বাংলাদেশি পাসপোর্টে কোনো একটা সিন দিয়ে দেওয়া হয়েছিল। তো ওইটা আমরা এত বেশি খেয়াল করি নাই। তো লাস্ট ইয়ার যখন আমরা একবার ক্যানাডা ভিজিট করেছি, 2 বার ভিজিট করেছি ক্যানাডা। তা আমরা 2 বারই যতবার ক্যানাডা ভিজিট করেছিলাম, আসার সময় আমাদেরকে ইমিগ্রেশনে ওখানে স্টপ করে এন্ড আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেয়। বারবার আমাদেরকে চার্জ করছিল যেন আমরা কোনো ক্রাইম করেছি বা আমাদের কাছে কিছু আছে। তো বাট আমাদেরকে হাফ এন আওয়ার আমাদের গাড়ি চেক করা হয়েছে, বাট ছেড়ে দিল আমাদেরকে। বাট আমরা তখনও বুঝতে পারছিলাম না যে আসলে প্রবলেমটা কি। পরে দিয়ে আমি পাসপোর্ট চেক করলাম, তার পাসপোর্টের লাস্ট পেজে ওর একটা সিল লাগানো ছিল। তো যাই হোক, ওটা আমরা আমি এই 7-8 বছরে আর দেশে যাইনি। আমরা এখন নেক্সট মান্থে আবার দেশে যাওয়ার প্ল্যান করছিলাম আর কি। তো আমি আর আমার ছেলে সিটিজেন, বাট আমরা আসার সময় আমার হাজবেন্ডের কোনো সমস্যা হবে কিনা? অনেক ধন্যবাদ। এখন আমি তো আসলে দেখিনি সেলটা। ইউজুয়ালি এরকম যদি হয় তারা একটা ফাইন নেয়, ফাইন দিয়ে তারপর আপনাকে ছেড়ে দেয়। বাট আপনি যেহেতু বলছেন আপনার পাসপোর্টে সিল আছে, তো এভরি টাইম আপনি আসলে আপনাকে ওটা নিয়ে তারা বদার করবে, হ্যাঁ, প্রশ্নবিদ্ধ করবে, আনলেস আপনি যদি সিটিজেন হয়ে যান। তো আপনারা যদি আলাদা ট্রাভেল করেন ওনাকে ছাড়া, তাহলে হয়তো আপনাদের সমস্যা কম হবে। আর যদি ওনাকে সহ ট্রাভেল করেন, তাহলে আবারও আপনাকে সিমিলার প্রসেসের মাধ্যমে আসতে হবে, আনলেস আনটিল ইউ বিকাম আ সিটিজেন। অনেক ধন্যবাদ সঞ্জিদা আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। তবে একটা পরামর্শ আমরা রাখতে পারি, আপনি এবং আপনার ছেলে সিটিজেন হয়েছেন, আপনার হাজব্যান্ড কেন সিটিজেন হননি, এটা খুবই ভুল করেছে। আজকে যদি করতেন তাহলে ঝামেলাটা কম হতো। অবশ্য ঝামেলা কম হতো বলতে, আপনি যে খাবার নিয়ে আসেন, এটা তো খাবার নিয়ে আসা নিয়ম নেই, এটা তো সবসময় শুনেন, আমরা সবসময় বলি যে ল ফলো করবেন, ডোন্ট ব্রেক। কারণ আমেরিকা এমন একটি চমৎকার দেশ, পাওয়া যায় না এমন কিছু নাই, সবই পাওয়া যায়। বিশেষ করে নিউ ইয়র্কে তো এমন কোনো জিনিস নাই যেটা বাংলাদেশে পাওয়া যায় না, সেটাও এখানে পাওয়া যায়। সুতরাং এই জিনিসগুলো যদি আমরা একটু ছোট ছোট ভুলগুলো করি বলে আমাদের জীবনে এতগুলো বিড়ম্বনা আসে, যে এখন কত চিন্তার মধ্যে আপনাদেরকে থাকতে হচ্ছে। এটা শুধু আপনার জন্য নয়, এটা সবার জন্য এই প্রশ্নগুলো। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সারাদিনের
কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন। দর্শকদের প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছেন, যদিও অনেকেই আরও দুই একজন আমাদের ফেসবুকে প্রশ্ন রেখেছেন, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সময় অভাবে আপনাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারছি না। পরে অন্যদিন নিশ্চয়ই দেব, নিশ্চয়ই প্রশ্ন করবেন, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যা অ্যাটর্নি ইরশাদ সামি, আপনার প্রতি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। অনেক ধন্যবাদ আমাদের দর্শকদেরকে, সবাইকে আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখতে সাহায্য করবেন। আপনিও ভালো থাকুন, সেই দোয়া রইল আমাদের। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আইসের গ্রেপ্তার অভিযান 1798 সালের এলিয়েন এনিমিজ অ্যাক্ট আদালতের মুখোমুখি এবং কতটা কার্যকরী হবে বা আমাদের উপরে এটা ভয়ের কোনো কারণ আছে কি নেই ইত্যাদি বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।